আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ভূপেন বরাকে বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার হাত ধরে গেরুয়া শিবিরে ভিড়লেন ভূপেন বরা। বশিষ্ঠ চারিয়ালির বাজপেয়ী ভবনে আজ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন ভূপেন বরা। রাজীব ভবনের বহু স্বাভিমানী অসমিয়া বাজপেয়ী ভবনে আসবেন। রাজীব ভবন থেকে বাজপেয়ী ভবনে আসার ক্ষেত্রে আমি সরাইঘাট সেতুর মতো ভূমিকা নেব বললেন ভূপেন বরা। কংগ্রেস ছাড়ার পর তিনি যে বিজেপিতে যাচ্ছেন তা ঘোষণা করেই দিয়েছিলেন হিমন্ত। শুধু ভূপেন বরা একা নন, আজ রবিবার 1 ডজনেরও বেশি কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। ভূপেন বরাকে দলে স্বাগত জানান মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, সাংসদ প্রধান বড়ুয়া সহ অন্যান্য রাজ্য বিজেপির নেতারা। সামনে আসামে বিধানসভা নির্বাচন, আর তার আগে আসাম প্রদেশ কংগ্রেসে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে। হাত শিবির ছেড়ে আসামে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পর ভূপেন বরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেদিন কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হবে তারপর আরো অনেকে আসবেন। রাজীব ভবনের বহু স্বাভিমানী অসমিয়া বাজপেয়ী ভবনে আসবেন। রাজীব ভবন থেকে বাজপেয়ী ভবনে আসার ক্ষেত্রে আমি সরাইঘাট সেতুর মতো ভূমিকা নেব। ভূপেন বরা কংগ্রেসে থাকা স্বাভিমানী অসমিয়াদের মহাভারতের কর্ণের সঙ্গে তুলনা করে বলেন, এখন যারা কংগ্রেসে আছেন তাদের অবস্থা মহাভারতের যুদ্ধের কর্ণের মতো। কর্ণ জানতেন তার মৃত্যু নিশ্চিত, তবুও তিনি নিজের অঙ্গীকারে অটল ছিলেন। এখন আমি দুর্যোধনের পাশ থেকে সরে এসেছি। কর্ণরা আছেন, তারাও ধীরে ধীরে উপলব্ধি করবেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী তাকে 3টি কথা বলেছিলেন। সাধারণ পরিবারের হিন্দি ইংরেজি ভালোভাবে না জানা ছেলেদের জন্য রাজনীতি করতে বিজেপি ভালো প্ল্যাটফর্ম। ভূপেন বরা দাবি করেন, কংগ্রেসে থাকাকালীন তিনি রক্তাক্ত হয়েছিলেন। রাজপথে রক্তাক্ত হওয়া প্রথম কংগ্রেস সভাপতি তিনি। যে পোশাক পরে তিনি রক্তাক্ত হয়েছিলেন সেটি একদিন পরবেন বলে রেখে দিয়েছিলেন। আজ সেই পোশাক পরেই তিনি এসেছেন, আর সেই রক্ত বিজেপির সঙ্গে সংঘর্ষের সময় ঝরেছিল। কংগ্রেস সেই ত্যাগের মূল্য দিয়েছে কিনা তা স্মরণ করাতে আজ তিনি সেই কাপড় পরে এসেছেন। যদি সেই ত্যাগের মূল্য বিজেপি দেয় তবে সেটাই ভালো বলে মন্তব্য করেছেন ভূপেন বরা। নির্বাচনের আগেই দলবদল আসাম রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে, তবে আপাতত স্পষ্ট যে আসামের রাজনৈতিক মানচিত্রে শুরু হয়েছে নতুন অধ্যায়। আজি মই যেটো জ্যাকেট গাত পিন্ধি আহিছো বিজেপি কাৰ্যালয়লৈ, মই ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ সন্মুখত গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াৰ পৰা মোলৈকে প্ৰথমগৰাকী সভাপতি কাষত ৰাহুল গান্ধী থাকোঁতে মই তেজেৰে ৰাঙলী হৈছিলোঁ দলটোৰ কাৰণে, আৰু তেতিয়া মোৰ জেকেটটো তেজেৰে তিতি গৈছিল। আৰু আজি কংগ্ৰেছে যিখন ট্ৰল কৰা ফটো তাত এই জেকেটটোৱে আপোনালোকে দেখিবলৈ পাব। মোৰ তেজৰ মূল্যাংকন হ'ল নে নাই সেয়া অসমৰ মানুহে ক'ব, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বহুতে কয় মোৰ পুৰণা বন্ধু। 15 চনলৈকে মোৰ সম্পৰ্ক খুব ভাল আছিল। 15 চনৰ পিছত মই এটা মুহূৰ্তৰ কাৰণেও মই তেখেতৰ লগত কেতিয়াও যোগাযোগ কৰা নাই। 3 দিন মই উৰাজাহাজত লগ পাইছোঁ। এদিন ত্ৰিপুৰাৰ পৰা আহোঁতে একেখন ফ্লাইটত মই আৰু আব্দুল খালেক, আৰু তেতিয়া বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আছিল। এদিন মই দিল্লীৰ পৰা আহোঁতে একেটা চিটত মই আৰু দিলীপ শইকীয়া ডাঙৰীয়া বহিছিলোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কাষৰ চিটৰ পৰা আহি পেলাই মোৰ লগত কথা পাতিছিল। আৰু এদিন মই লগ পাইছিলোঁ বৰপেটাৰ মহাসত্ৰৰ সত্ৰাধিকাৰ প্ৰভুৰ দেহাৱসানৰ খবৰ ল'বলৈ যাওঁতে অকণমান ওচৰে ওচৰে বহিবলৈ সুযোগ পাইছিলোঁ। মই যিকোনো সাধাৰণ মানুহে বুজি পাব। এতিয়াও মই সেই কবিতাৰে আপোনালোকক বুজাম, মোক সময় নাই, 9 মিনিট সময় দিছে। কবিয়ে লিখিছিল যে মোৰ এই হিয়াখনি জেতুকা পাতৰ দৰে সেউজীয়া বননিৰ বৰণেৰে ঢকা, অন্তৰ জ্বলোৱা ছবি অতীতৰ স্মৃতি লৈ বুকুৰ তেজেৰে আছে অন্তৰতে কথা। মই এনেকুৱা আশাৰে পদত্যাগ কৰা নাছিলোঁ যে মই বিজেপি দলত যোগদান কৰিম। মই পদত্যাগ পত্ৰ দিছিলোঁ, মই আশা কৰিছিলোঁ যে মোৰ দলটোত নিৰ্মোহ আত্মসমালোচনা হ'ব, আত্মশুদ্ধিৰ এক সিদ্ধান্ত হ'ব, আৰু মোৰ দলৰ নেতাই মোক বুজনি দিব, মোক প্ৰতিশ্ৰুতি দিব যে ভৱিষ্যতৰ দিনত যিটো আশা আৰু সপোন লৈ তুমি কংগ্ৰেছলৈ আহিছিলা সেই বাটটো মসৃণ ৰূপে তোমাক আগবাঢ়ি যাবলৈ যোগ দিয়া হ'ব। কিন্তু যেতিয়া মোৰ নেতাৰ লগত কথা হ'ল, এতিয়া মই দীঘলীয়া কথা ক'বলৈ সময় নাই, আধা ঘণ্টা কথা হ'ল। ৰাজ্যিক নেতৃত্ব আহি মোৰ ঘৰত পালেহি, সকলোৰ লগত প্ৰায় 3 ঘণ্টা কথা হ'ল। কেন্দ্ৰীয় নেতাৰ সৈতে আধা ঘণ্টা কথা হ'ল। শেষত মই ক'লোঁ যে ছাৰ
কংগ্ৰেছ দলৰ নীতিয়ে জাতীয় স্বাভিমানত আঘাত দিছে। মই আপোনাক মাজুলী সত্ৰলৈ নিওঁতে ধুতি পিন্ধাই পেলাই গামোচা আৰু চেলেং চাদৰ নিছিলো। আজি মোৰ দলৰ নেতাই মাজুলী সত্ৰত পায়জামা পিন্ধি কেনেকৈ প্ৰৱেশ কৰিব? মই এই কথা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক টেলিফোনত কৈছিলোঁ। তেতিয়া তেখেতে কৈছে তুমিও হিউমিলেট হৈছা, ময়ো হিউমিলেট হৈছোঁ। তেতিয়া মই গম পালোঁ যে তাৰ মানে মই হিউমিলেট হৈ থাকিব লাগিব। ৰাজনীতিৰ যি আদিপাঠ লৈ পেলাই ৰাজনীতি কৰিবলৈ আহিছিলোঁ, আমাক শিকোৱা হৈছিল যে ৰাজনীতিৰ তিনিটা স্বাৰ্থ থাকে। এটা ব্যক্তি স্বাৰ্থ, তাক কোনেও বাদ নিদিয়ে। এটা দলৰ স্বাৰ্থ, সেয়া কোনেও এৰিব নোৱাৰে। কিন্তু ব্যক্তিৰ স্বাৰ্থ আৰু দলৰ স্বাৰ্থতকৈ সৰ্বোত্তম স্বাৰ্থ হৈছে স্বদেশ আৰু স্বজাতিৰ স্বাৰ্থ। আৰু মোৰ জীৱনৰ 56 বছৰ পাৰ হ'ল। আজি মোৰ হাতত যিমান সময় আছে সেইখিনি সময় বিজেপি দলে মোক কৈছে যে আপুনি আজিৰ পৰা এজন কাৰ্যকৰ্তা। মহাভাৰতৰ যুদ্ধ যেতিয়া আৰম্ভ হৈছিল, কুন্তীয়ে গম পাইছিল, কৃষ্ণই কৈছিল যে তোমাৰ 5 পুত্ৰ জীয়াই থাকিব। কৰ্ণক বিচৰা হৈছিলে পাণ্ডৱৰ ফালে। মহাভাৰতৰ যুদ্ধত কৰ্ণ পাণ্ডৱৰ ফালে নাহিল। কংগ্ৰেছ দলৰ প্ৰত্যেকজন কৰ্ণ এইবাৰ এই মহাভাৰতৰ যুদ্ধত পাণ্ডৱৰ ফলীয়া হ'ব।